স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি চট্টগ্রাম শেখ থেকে জায়েদ। আমাদের আজকে আমরা আলোচনা করব চট্টগ্রামের সুয়ারেজ ব্যবস্থাপনা নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন মোহাম্মদ আরিফুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক চট্টগ্রাম ওয়াসা। আরিফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আর আমার বাম পাশে রয়েছেন স্থপতি আশিক ইমরান, নগর পরিকল্পনাবিদ। আপনাকেও স্বাগত জানাচ্ছি স্টুডিওতে আসার জন্য। চট্টগ্রাম স্টুডিও থেকে আমরা নিয়মিত আমাদের চট্টগ্রাম মহানগরী এবং চট্টগ্রাম এলাকার যে সমস্যাগুলো রয়েছে, যে সম্ভাবনাগুলো রয়েছে, নাগরিক সমস্যা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সব বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। নাগরিক জীবনে পয় নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। চট্টগ্রামের যে সুয়ারেজ ব্যবস্থাপনা আছে সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতেই জনাব আরিফুল ইসলাম, আপনার কাছে আসতে চাই। এখন আপনারা নতুন পরিকল্পনা করছেন যে বর্জ্য পরিশোধন করে সেটি ছেড়ে দেয়া, এটি একটি। আরেকটি হচ্ছে যে বর্জ্য ছাড়াও ড্রেনেজ ব্যবস্থাপনা বা খাল হয়ে যে বর্জ্যগুলো যাচ্ছে সেগুলোরও ব্যবস্থাপনা কি, আমাদেরকে একটু শুরুতে যদি ধারণা দেন। ধন্যবাদ। আসলে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলতে হবে আমার। সেটা হলো যে আমরা চট্টগ্রাম মহানগরীর একটা স্যানিটেশন এবং ড্রেনেজ ব্যবস্থাপনার জন্য আমরা একটা মাস্টার প্ল্যান করি। এই মাস্টার প্ল্যানের ধারাবাহিকতায় আমরা ড্রেনেজ মাস্টার প্ল্যানটা এখন সিডিএ আমাদের জলাবদ্ধতা নিয়ে, মহানগরীর জলাবদ্ধতা নিয়ে ওনারা কাজ করছেন। আর স্যানিটেশন মাস্টার প্ল্যান যেটা আমরা করেছি সেটা এখানে 40 বছরের, আগামী 40 বছরের ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্টটা কেমন হবে মহানগরীর, সেই বিষয়গুলো সুস্পষ্ট দিক নির্দেশনা ওই মাস্টার প্ল্যানে ছিল। সেটারই ধারাবাহিকতায় আমরা এখন যেটা করছি সেটা হলো যে আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি। মাস্টার প্ল্যানের সাজেশন ছিল পুরো মহানগরীকে 6টা ভাগে ভাগ করা হয়েছিল এবং প্রতি ভাগের জন্য একটা ট্রিটমেন্ট প্ল্যান থাকবে এবং এটার একটা এরিয়া থাকবে, ক্যাচমেন্ট এরিয়া থাকবে। তো সেই হিসাবে আমরা প্রথম প্রকল্প হিসেবে আমরা যেটা নিয়েছি চট্টগ্রাম মহানগরীর পয় নিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্প প্রথম পর্যায়ে, এবং এই প্রকল্পটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমোদন পেয়েছি আমরা, এবং 2018 সালে এখন কর্তৃক অনুমোদিত হয় 7ই নভেম্বর। এবং এটা আমরা চট্টগ্রাম ওয়াসার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই আমরা ধন্যবাদ দিতে চাই এই বিষয়টা, যে স্যার জানতেন না যে চট্টগ্রাম মহানগরীতে পয় নিষ্কাশন ব্যবস্থা নেই। আমাদের একটা ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে 2017 সালে শেখ হাসিনা পানি শোধনাগার, তো স্যারের সেটা জানতেন, এবং এর পরপরই আমরা কিন্তু একটা প্রকল্প দিয়েছি মাস্টার প্ল্যানের সাজেশন অনুযায়ী। তো সেই প্রকল্পটা ছিল আসলে ওখানে অনেক 6টা ক্যাচমেন্ট আমি বলেছি, তার মধ্যে একটা ক্যাচমেন্টকে নিয়ে, যেটাকে বলা হচ্ছে হালিশহর ক্যাচমেন্ট। তো এইখানে আসলে এই প্রকল্পের যে সুবিধা, আমরা এই প্রকল্পটাকে বহুমুখী সুবিধার আওতায় নিয়ে এসেছি, যাতে কারণ আপনি জানেন যে মহানগরী এখন সম্পূর্ণভাবে অনসাইট স্যানিটেশন ব্যবস্থার উপর নির্ভরশীল। আপনার সেপটিক বর্জ্যগুলো যেটা হচ্ছে যে এখানে কোনো মানে এস্টাবলিশ কোনো কালেকশন এবং ট্রান্সপোর্টেশন সিস্টেম নাই, এবং ট্রিটমেন্ট ব্যবস্থা তো নাই। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে, যেমন আমরা একটা সার্ভেতে পেয়েছি যে 60% মহানগরীর 60% সেফটি ট্যাঙ্ক শর্ট সার্কিট করা, মানে ফাংশন করছে না। এবং আমরা হাউসহোল্ড ওনারকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কবে এই সেফটি ট্যাঙ্কটা আপনি ক্লিন করেছেন, সে বলেছে না আমি তো গত 10 বছরে আমি এটা করিনি। হাউ ইজ ইট পসিবল? এটা হলো যে ওই সেফটি ট্যাঙ্কের নিচে একটা ফুটা করে ডাইরেক্ট ড্রেনে যাচ্ছে, ড্রেন হয়ে আপনার খাল হয়ে এটা নদীতে গিয়ে পলিউটেড। মানে আপনারা আপনাদের নেটওয়ার্কের আওতায়, মানে যে পয় নিষ্কাশন ব্যবস্থা এখন যেটা আছে সুয়ারেজ লাইন, নতুন প্রকল্প ছাড়া সেটা তো নতুন হবে, কি কত সংখ্যক নাগরিককে আপনারা বা কোন কোন এলাকাকে আপনারা আনতে পেরেছেন? এখন আমরা যেটা করেছি সেটা হলো হালিশহর, আগ্রাবাদ এবং এদিকে গোসালীডাঙ্গা থেকে শুরু করে আপনার এই বেলটা, মানে আপনার নিউ মার্কেট পর্যন্ত ওদিকে। তো এই এলাকার লোকজন আসলে এখানে আমরা দুটো ভাগে ভাগ করেছি প্রকল্পটাকে। একটা হলো যে ফাইভ সোয়ার, কিন্তু মানে সোয়ারেজ লাইনটা সারা বিশ্বে কিন্তু একটা খুবই চ্যালেঞ্জিং একটা জব, জটিল প্রকৃতির কাজ, এবং এটার জন্য এটার প্রগ্রেস রেট কিন্তু সারা বিশ্বে লেস দেন 1% সোয়ারেজের কাভারেজ। এই জন্য আমরা যেহেতু রাতারাতি এখানে এই যে 5 বসিয়ে, যেটা বাসাবাড়ির যে তরল বর্জ্যগুলো, বিশেষ করে তরল বর্জ্যের মধ্যে আবার এখানে ব্ল্যাক ওয়াটার, গ্রে ওয়াটার আছে। আমি সোজা বাংলায় যদি বলি, একটা হলো যে আপনার কিচেনের যে পানিটা, এবং আরেকটা হলো যে ওয়াশরুমের যে পানি, এবং ইনক্লুডিং দি টয়লেটের যে বর্জ্য, এইগুলো আমরা
পাইপের মাধ্যমে বাসাবাড়ি থেকে কালেকশন করে আমরা নিয়ে যাব। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা যেটি আপনাদের এই প্রকল্পের। আচ্ছা, এটা নিয়ে আপনার কাছে আসবো। আবার আমি একটু স্থপতি আশিক ইমরান আপনার কাছে আসতে চাই। উনি ওনার ওয়াসার পক্ষ থেকে যে প্রকল্পগুলো নেওয়া হচ্ছে বা যে ব্যবস্থাগুলো আছে সেগুলো নিয়ে বলছিলেন। আমরাও জনগণের কাছে যাই, তাদের কাছ থেকে নানান অভিযোগ পাই এবং সেগুলো নিয়ে আবার আপনাদের কাছে আসি। ওয়াসার যে বর্জ্য ব্যবস্থাপনা বা সুয়ারেজ ব্যবস্থাপনা চট্টগ্রামে এখন বর্তমান আছে, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে অনেক দেরিতে হলেও ওয়াসা এরকম একটা সেন্ট্রাল একটা পয় নিষ্কাশন ব্যবস্থা করার জন্য উদ্যোগ নিয়েছে, এটা অবশ্যই আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এখন যে বিদ্যমান যে অনসাইট যে ব্যবস্থাটা উনি বললেন, সেফটি ট্যাঙ্কের মাধ্যমে কাজগুলো হচ্ছে, যদিও 60% অকার্যকর, কিন্তু মোটামুটি এটা কিছুটা কাজ তো হচ্ছে। তো বিষয়টা হলো ওনাদের এই প্রকল্পটা অত্যন্ত চ্যালেঞ্জিং। আমাদের চট্টগ্রামের অবকাঠামোগত একটা বিশাল সমস্যা আছে। আমাদের রাস্তাগুলো কিন্তু তেমন প্রশস্ত না, বিশেষ করে সিডি এভিনিউ ছাড়া বা হাতে গোনা কয়েকটা রাস্তা ছাড়া, এবং যে আবাসিক এলাকাগুলো আছে যেগুলো সিডি এর যে আবাসিক এলাকা, সেখানে রাস্তার প্রশস্ততা মোটামুটি ভালোই আছে, কিন্তু সমতল না। এবং প্রাইভেট যে আবাসিক এলাকাগুলো সেগুলো কিন্তু যেগুলো আগে হয়ে এসছে, এখানে খুবই ঘন বসতিপূর্ণ এবং রাস্তার প্রশস্ততা তেমন নেই। তো সেই ক্ষেত্রে তারা যে প্রত্যেকটা বাড়ি থেকে পাইপের মাধ্যমে নিয়ে যাবেন, এবং এখানে আমাদের যেহেতু চট্টগ্রাম শহর সমতল না, অনেকটা পাহাড়ি এবং উঁচু নিচু মিলিয়ে চট্টগ্রাম, সেখানে স্লোপ মেনটেন করা থেকে শুরু করে সব কিছু মিলে অনেক কঠিন একটা কাজ। এবং আমরা ওয়াসার ক্ষেত্রে যেটা দেখেছি যে কিছুদিন একটা চলমান বাস্তবায়ন আধীন একটা প্রকল্প আছে যে পানি যে সরবরাহে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অভিজ্ঞতা খুব একটা ভালো না। হ্যাঁ, আমরা দেখেছি যে ওয়াসার বিরুদ্ধে সাধারণ জনগণের অনেক অভিযোগ, এবং যে একই জায়গায় দেখা যাচ্ছে 3-4 বার করে রাস্তা কাটা হচ্ছে, এবং যেগুলো কাটা হচ্ছে সেগুলো অনেক দিন ধরে মেরামত না করে আছে, মানে জনদুর্ভোগের যে একটা বিষয়, এটা ওয়াসার ক্ষেত্রে সাধারণ মানুষের অভিযোগ এখানে আছে। তো এই যে এটা তো ছোট একটা প্রকল্প ছিল, মানে পয় নিষ্কাশন প্রকল্পের সাপেক্ষে। তো এই বিশাল একটা প্রকল্প, যেখানে বিশাল আকারের রাস্তা কাটতে হবে, অনেক গভীরের রাস্তা কাটতে হবে, সেই জায়গায় গিয়ে যারা ঠিকাদার কাজ করবে তাদের যে সক্ষমতা কতটুকু, এবং জনদুর্ভোগ লাঘব করার ব্যাপারে যে ওয়াসার কী ধরনের পদক্ষেপগুলো থাকবে, সেগুলোর ব্যাপারে আমাদের একটু প্রশ্ন থেকেই যায়। বুঝতে পারছি। জনাব আরিফুল ইসলাম, উনি যে প্রসঙ্গটি তুলেছেন, আপনি এর আগে আমার সঙ্গে যখন কথা বলেছেন যে আপনারা বলছেন যে অভিযোগ পেলেই আপনারা সাথে সাথে সেটি নিরসন করার চেষ্টা করেন, কারণ পানি নিয়ে যদি কারো অভিযোগ থাকে। আমার যে প্রশ্নটি আপনার কাছে এখন সেটি হচ্ছে, আপনারা পয় বর্জ্য নেওয়ার জন্য ব্যবস্থা করছেন, এছাড়া অন্য বর্জ্য যেগুলো সিটি কর্পোরেশন নিয়ে যাচ্ছে, কিন্তু বর্জ্যের একটা বড় অংশ হচ্ছে ড্রেন হয়ে খালে যাচ্ছে, সে খাল থেকে নদীতে যাচ্ছে। এই বর্জ্য আসলে এগুলো কার দায়িত্বে? এটির ব্যবস্থাপনা আসলে কারা করবেন? এখানে আমি বলি দুটো পার্ট। একটা হলো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটা ফুললি সিটি কর্পোরেশন রেসপন্সিবল এটা। আর আমরা যেটা করছি সেটা হলো হাউসহোল্ড, যেটা মিউনিসিপ্যাল ওয়েস্ট ওয়াটার বলি, যে তরল বর্জ্য যেটা বের হচ্ছে সেটা। তো এইখানে আমরা এই প্রকল্পটা, আমি প্রথমেই বলেছি যে আমাদের অনেকগুলো প্ল্যানিং এই প্রকল্পে ইমপ্লিমেন্ট করা হবে। সেটা হলো যে আমি তো বলেছি যে রাতারাতি আমি সোয়ের করতে পারবো না, পাইপ বসিয়ে এটা নেওয়া সম্ভব হবে না, এটা সময় সাপেক্ষ ব্যাপার। এবং সেই জন্য এই যেটা বললাম যে সেপটিক স্লাসগুলো ম্যানেজমেন্ট করা, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এবং সারা বিশ্বে এখন এই ধারণাটা প্রচলিত যে সেফলি সেপটিক স্লাসটাকে ম্যানেজ করা। এই জন্য আমরা যেটা করেছি যে এই প্রকল্পে আমরা কিছু কালেকশন ইকুইপমেন্ট এবং ট্রান্সপোর্টেশন ইকুইপমেন্ট এবং একটা ফিকাল স্লাস ট্রিটমেন্ট প্ল্যানও আমরা নির্মাণ করছি, যাতে যেই সমস্ত জায়গায় পাইপলাইন বসানো সম্ভব হবে না সেগুলো আমরা ম্যানুয়ালি কালেকশন করে আমরা নিয়ে যাব। এবং আমি আপনাকে আরেকটা তথ্য দিতে চাই, আপনার যে সেফটি ট্যাঙ্কগুলো এখন ক্লিন করা হচ্ছে সেটার রেজাল্টটা কি, যেহেতু যারা সুইপার এই কাজটা করে তারা জানে না যে এই বর্জ্যটাকে কোথায় নিয়ে যেতে হবে, কোথায় ফেলতে হবে। তারা করছে কি, ওই বাসাবাড়ি থেকে নিয়ে সে নিয়ার বাই একটা ড্রেনে সে ছেড়ে দিচ্ছে। সো ইট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ওপেন ডেফিকেশন। আমরা যেখানে বলছি আমাদের দেশ কিন্তু ওপেন ডেফিকেশনে প্রায় শূন্যের কোঠায়। তো আমরা সেটাকে মেনটেন করতে এই যেটা বললাম যে এই ট্রিটমেন্ট প্ল্যান, তাকে তো একটা জায়গা দিতে হবে যে ভাই আপনি এই কালেকশন, এই ফিকাল স্লাসগুলো কালেকশন এখানে ফেলবেন। তো সেই জিনিসটা আসলে এই প্রকল্পে প্রথম হতে যাচ্ছে। প্রায় 10 লক্ষ লোক প্রাথমিকভাবে এই সুবিধার আওতায় আসবে। আচ্ছা। আর 5 সোয়ারের মধ্যে আসবে 10 লক্ষ লোক, টোটাল 20 লক্ষ লোক এই সুবিধার আওতায়
চলে আসবে এই প্রকল্পটা বাস্তবায়নের পর। আচ্ছা, তারপরে এই বর্জ্যগুলো আপনারা পরিশোধন করে তারপর কি করবেন? হ্যাঁ, এখানে আমাদের দুটো বিষয় আছে। একটা হলো এখানে একটা সলিড পার্ট থাকবে আর একটা লিকুইড পার্ট থাকবে। লিকুইড পার্টটা আমরা করছি কি, আমাদের যেমন প্ল্যান্টে ওখানে আমরা একটা রিসাইকেল করে ওখানে আমাদের ইন্টারনাল ইউজের জন্য আমরা ব্যবহার করব, আর বাকিটুকু সিতে চলে যাবে, বঙ্গোপসাগরে চলে যাবে। আর যেটা সলিড পার্ট থাকবে এটা ল্যান্ডফিলে চলে যাবে কমপ্লিটলি, এবং এটা ফুললি স্ট্যাবিলাইজ স্লাস হবে এবং এটা এনভায়রনমেন্টের জন্য কোনো ক্ষতির কারণ হবে না। মানে এটা কি জৈব সার হিসেবে যাবে নাকি এটা হিসেবে যাবে? আমরা দুটো পার্ট করেছি। আমাদের এখানে আমরা একটা ট্রাই করব যে কম্পোস্টিং করে মিউনিসিপ্যাল সলিড ওয়েস্টের সাথে কম্পোস্টিং করে আমরা ওটা করতে পারি কিনা, ওই যে জৈব সারের যে কথাটা বললেন সেটা আমরা একটা ট্রাই করা হবে। তবে এখানে আমি আপনাকে বললাম যে ওই যে সলিড ওয়েস্ট, যে ওখানে যে সলিড পার্ট যেটা জেনারেট হবে সেখানে কিন্তু দুটো পার্ট, একটা হলো ফেকাল স্লাস থেকে ডাইরেক্ট যেটা হচ্ছে সেটা, আর একটা হলো যে এসটিপি আমরা যেটা সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান করব। তো সেটার পার্টটা হয়তো সলিড ওয়েস্ট নিয়ে এটা করা যাবে না, সলিড পার্টটা নিয়ে আমরা ওই কম্পোস্টিং করতে পারবো না, কারণ ওখানে অনেক কন্টামিনেশন থাকতে পারে, বিশেষ করে হেভি মেটাল কন্টামিনেশন থাকতে পারে। বাট যেটা গাড়ির মাধ্যমে মানে ভ্যাকুয়াম ট্রাকের মাধ্যমে ম্যানুয়ালি কালেকশন করে নিয়ে যাবো এবং সেটা একটা ট্রিটমেন্ট প্ল্যান আলাদা করা হবে ওখানে, তো সেটা দিয়ে আমরা মিউনিসিপ্যাল ওয়েস্টগুলোকে একটা কম্পোস্টিং করার চেষ্টা করবেন। আচ্ছা, জনাব আশিক ইমরান, ওনাদের এই নতুন প্রকল্প নিয়ে উনি বলছিলেন, আমি একটা প্রসঙ্গ তুলেছিলাম যে পয়ঃবর্জ্য যাচ্ছে, ওনারা নতুন পাইপ করে নিয়ে যাবেন। ড্রেনে যে বর্জ্যগুলো যাচ্ছে সেটার মধ্যে একটা হচ্ছে বড় অংশ হচ্ছে যেটি সিটি কর্পোরেশন নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে না যেয়ে এটা ড্রেনে যাচ্ছে, সেটি খাল হয়ে নদীতে যাবে। এটির আসলে কি ব্যবস্থাপনা, এটির দায়িত্ব কাদের উপরে যাবে? মূলত এটা ড্রেন থেকে বা খাল থেকে কি সিটি কর্পোরেশন নেবে? সিটি কর্পোরেশনের এটা কাজ, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে আমি মনে করি সিটি কর্পোরেশন হচ্ছে আমরা যারা নাগরিক, আমরা যারা এই শহরে বাস করি, এই শহরকে বসবাস করি, তাদেরই দায়িত্বটা সবচেয়ে বেশি। আপনি দেখেন প্রত্যেকটা ড্রেন খাল কিন্তু পলিথিন প্লাস্টিক বর্জ্যে ভর্তি। তাহলে এই পলিথিন প্লাস্টিকটা নিজেরা উৎপন্ন হয় না, আমরা কেউ না কেউ ফেলে, এবং খালের পাশে যারা বাস করেন তারা সরাসরি তাদের সমস্ত আবর্জনাগুলো খালে সরাসরি নিক্ষেপ করেন। এবং খালের পাশে যে ঘরগুলো আছে উনি ভালো বলতে পারবেন, কারো কিন্তু সেপটিক ট্যাঙ্ক নাই, তারা সরাসরি এই টয়লেটের বর্জ্যটা খালে দিচ্ছেন। তাই এই যে নাগরিক একটা অসচেতনতা, এবং এক্ষেত্রে শাস্তির ব্যবস্থা নাই বললেই চলে, তাই যার যেভাবে খুশি এখানে চলছে। তো এই যে প্লাস্টিক পলিথিন কিন্তু আমাদের জলাবদ্ধতার সৃষ্টির অন্যতম একটা উপাদান, বড় কারণ। এই যে আমরা এখন যে বিশাল সিডিএ যে কাজটা করছে জলাবদ্ধতা নিরসনে, সেখানে খাল এবং ড্রেনের মাধ্যমে। তো এই খাল এবং ড্রেন যদি পলিথিন এবং প্লাস্টিকে ভরাট হয়ে যায় তাহলে তো এই প্রকল্প পুরোপুরি কার্যকর হবে না। সেখানে স্লুইস গেট আছে, সেখানে সিলটেশন করার জন্য ব্যবস্থা সব কিছু আছে, কিন্তু সিল ট্র্যাপ আছে, কিন্তু এগুলো যদি আমরা যদি উৎসগুলোকে বন্ধ করতে না পারি, প্লাস্টিক পলিথিন, এবং যেখানে পলিথিন 15 মাইক্রন পর্যন্ত উৎপাদন ব্যবহার সবই নিষিদ্ধ, সেই ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের যে একটা এখানে ভূমিকা তাদের সেটাও নাই। তাইলে আমরা যদি অন্যান্য অনেক যে উৎসের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, উৎসগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, এই সমস্যাগুলো নিরসন করতে না পারি, শুধুমাত্র কিন্তু এই বিশাল মানে 5-6 হাজার কোটি টাকার এই প্রকল্প কিন্তু পুরোপুরি সফলভাবে বাস্তবায়িত হবে না। তো এক্ষেত্রে সবারই এখানে সমানভাবে দায়িত্ব সমানভাবে আপনাদের পক্ষ থেকে বা সিটি কর্পোরেশন। এই যে একটা মানে জটিলতা সৃষ্টি হচ্ছে যে বর্জ্য ফেলছেন, কোনো শাস্তির ব্যবস্থা নাই, সচেতন করার কোনো ইয়ে নাই। ড্রেনে থাকলে যখন বলা হচ্ছে এটা তো ওয়াসা করবে, অথচ এটা সিটি কর্পোরেশন নেয়ার বর্জ্য ড্রেনে চলে গেছে। সমন্বয়ের কোনো উদ্যোগ আছে কিনা বা চেষ্টা করেছেন কিনা আপনারা? আমি মনে করি সিটি কর্পোরেশনের সাথে আমাদের তো এখানে ম্যান্ডেটস অনুযায়ী আমরা ভেরি ক্লিয়ার ম্যান্ডেটস। ওনারা সলিড ওয়েস্টটা নিয়ে আমরা যখন মাস্টার প্ল্যান করি তখনও কিন্তু আমাদের যে মাস্টার প্ল্যানে একটা ওয়ার্কিং কমিটি হয়েছিল, সেখানে সিটি কর্পোরেশনের প্রতিনিধি ছিল, সিডিএর প্রতিনিধি ছিল, আরও 4টা স্টেক হোল্ডারের প্রতিনিধি ছিল। তো এখানে আমরা সলিড ওয়েস্টটারও আমাদের যে স্যানিটেশন মাস্টার প্ল্যান, ওখানে কিন্তু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টেরও একটা পার্ট ছিল। তো সেটাতে ওনারা এগ্রি করেছেন এবং এটা কীভাবে ম্যানেজ করা হবে সেগুলো গাইডলাইন কিন্তু আমাদের মাস্টার প্ল্যানে আছে। এখন এটা দরকার হলো যে, যেটা আমি মনে করি আমাদের এখানে মেইনলি, সেটা হলো আমাদের কালেকশন সিস্টেমটা, এটা আমাদেরকে আরও ডেভেলপ করতে হবে। আমাদের মাস্টার প্ল্যানের এটা ফাইন্ডিং ছিল যে আমাদের কালেকশন সিস্টেমটা আসলে আমরা নিজেরা যদি সচেতন না হই, এখন আমি যদি মনে করি যে না আমার বর্জ্য আমি আমার যত্রতত্রভাবে যেখানে ইচ্ছা আমি ফেলবো, তো এটা তো একটা সংস্থার পক্ষে তো এটা একটা লিমিটেশন আছে। তো
তো সেই বিষয়গুলো আস্তে আস্তে আমার মনে হয় যে এখন জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সেইভাবে এটা মানুষকেই এগিয়ে আসতে হবে। এগিয়ে শেষ এক কথায় যদি শেষ করেন, জনসচেতনতা আমরা কেমনে বাড়াতে পারি, এই সংস্থাগুলো কি করতে পারে? প্রথমত আমি যেটা বলবো যে অবশ্যই এখানে শাস্তির ব্যবস্থা করতে হবে, জরিমানার ব্যবস্থা করতে হবে। আপনি যদি সিঙ্গাপুরে $500 সেই জরিমানা যদি কালকে থেকে উঠিয়ে দেওয়া হয়, তারপরেও কিন্তু 1 মাসের মধ্যে বুঝতে দেখবেন পেরেছি। সিঙ্গাপুর আমাদের মতো। তো এখানে শাস্তির ব্যবস্থা করতে হবে, আর ওয়াসার সাথে অন্যান্য সংস্থাগুলো সমন্বয়। একটা প্রশ্ন আমি শেষে করতে চাই, এই যে আচ্ছা, একটা আচ্ছা। রাস্তা সিটি কর্পোরেশন কার্পেটিং করার 3 দিন পরে আপনারা কি কেটে ফেলেন, এটা কেন হয়? সিটি কর্পোরেশন মাঝখানে একটা সময় ক্ষেপণ করে থাকবে। আজকের আয়োজন এখানে শেষ করছি, সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।